আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সেই দেশের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোকে হঠাৎ করে পুরো সমুদ্র উপকূল জুড়ে মোতায়েন করা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ আসলে কতটা বড় একটা সারপ্রাইজ বা চমকের জন্য অপেক্ষা করছে। আপনারা হয়তো খবরের হেডলাইন পড়ে ভাবছেন যে আমেরিকায় বসে ট্রাম্প প্রশাসন আর ইরানে বসে তাদের নেতারা হয়তো এখন খুব শান্তিতে যুদ্ধবিরতি নিয়ে গল্প করছেন। কিন্তু এখন আমি আপনাদের সামনে এমন কিছু খবর উন্মোচন করব যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন হরমুজ প্রণালীর প্রতিটি ইঞ্চি এখন একটা জীবন্ত টাইম বোমায় পরিণত হয়েছে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো যে যে মানুষটাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েলের মোসাদ পাগলের মতো সারা দুনিয়া চষে বেড়াচ্ছিল, সেই মানুষটা কিভাবে হঠাৎ করে লাখ লাখ মানুষের সামনে এসে পশ্চিমাদের অবাক করে দিয়েছে। তাই আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে একদম লজিক্যালি শুনতে হবে। আজ ৩রা জুলাই ২০২৬ ইরানের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আজ থেকে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় শুরু হয়ে গেছে। ইরানের পতাকায় মোড়ানো তার কফিন যখন লাখ লাখ মানুষের সামনে আনা হলো, তখন পশ্চিমা বিশ্ব খুব গভীরভাবে খেয়াল করছিল যে ইরানের ভিতরে আসলে কি চলছে। কারণ যখন কোনো দেশে এত বড় একটা জমায়েত হয়, তখন সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি অরক্ষিত থাকে। আর ঠিক এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সবসময় মুখিয়ে থাকে। কিন্তু দর্শক, ইরান কি এতই বোকা? আজ ৩রা জুলাইয়ের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটা তেহরান থেকে আসেনি, এসেছে হরমুজ প্রণালী থেকে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, যখন পুরো দেশ তাদের নেতার শোকে মর্মাহত, তখন আইআরজিসি হঠাৎ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের পুরো উপকূল জুড়ে তাদের স্পেশাল ফোর্সেস বা বিশেষ বাহিনী মোতায়েন করে দিয়েছে। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, হরমুজ প্রণালীতে আগে থেকেই ইরানের নৌবাহিনী বা আইআরজিসির রেগুলার ফোর্স মোতায়েন ছিল। তাহলে হঠাৎ করে স্পেশাল ফোর্স কেন ডাকা হলো? পশ্চিমা মিডিয়া বলছে এই স্পেশাল ফোর্সের কাজ নাকি শুধু ওমানের রুট দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর নজরদারি করা। দর্শক, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে শুধুমাত্র তেলের জাহাজ বা কমার্শিয়াল কার্গো গোনার জন্য কোনো দেশ তাদের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্স, গ্রাউন্ড সার্ভেলেন্স সিস্টেম, নেভাল ইকুইপমেন্ট এবং এয়ার সার্ভেলেন্স র্যাডার একসাথে অ্যাক্টিভ করবে? এটা তো সাধারণ কোস্টগার্ড বা নৌবাহিনীরই কাজ। আসল ব্যাপারটা হলো, ইরানের কাছে এমন কোনো টপ সিক্রেট ইন্টেলিজেন্স আছে যা তারা দুনিয়াকে বলছে না। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভাবছে যে খামেনির জানাজার এই ব্যস্ততার সুযোগ নিয়ে তারা হরমুজ প্রণালীতে কোনো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং, অর্থাৎ সমুদ্র থেকে স্থলে কোনো স্পেশাল অপারেশন করতে পারে। ইরান আসলে এই স্পেশাল ফোর্স মোতায়েন করে পশ্চিমাদের একটা কড়া মেসেজ দিল, তোমরা যদি ভাবো যে আমরা শোকে অন্ধ হয়ে আছি, তাহলে ভুল করছো। আমাদের চোখ তোমাদের প্রত্যেকটা মুভমেন্টের উপর ফিক্সড করা আছে। যদি একটা গুলিও চলে, তবে পুরো হরমুজ প্রণালী এমনভাবে সিল করে দেয়া হবে যে তোমাদের অর্থনীতি ধসে পড়বে আবারও। কিন্তু দর্শক, এই স্পেশাল ফোর্সের কাজ শুধু হরমুজ প্রণালী পাহারা দেওয়া নয়, এর পেছনে আরেকটা ভয়ঙ্কর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ করছে। আপনারা কি জানেন, আইআরজিসি ওমানের ভিতরে তাদের নিজস্ব গুপ্তচরদের মাধ্যমে আগে থেকেই জাহাজের শিডিউল এবং মুভমেন্ট ট্র্যাক করছে। অর্থাৎ কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকার আগেই ইরান জেনে যাচ্ছে যে ওই জাহাজে কে আছে, কি আছে এবং তাদের আসল উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে আজকের বিশ্বের একটা নতুন বাস্তবতা, যেখানে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন পশ্চিমা ব্লকের
ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আমেরিকা এতদিন তাদের স্যাটেলাইট দিয়ে দুনিয়া নজরদারি করত, আজ ইরান তাদের স্পেশাল ফোর্স দিয়ে খোদ আমেরিকার মুভমেন্ট ট্র্যাক করছে। এবার আসুন সেই সত্যের মুখোমুখি হই। আমি বলেছিলাম এমন একজন মানুষের কথা জানাবো যাকে খোঁজার জন্য আমেরিকা এবং ইসরায়েল পাগলের মতো ঘুরছিল। আপনারা জানেন যে এই যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল এবং আমেরিকা মিলে আইআরজিসির দুজন শীর্ষ কমান্ডার হোসেন সালামি এবং মোহাম্মদ পাকপুরকে হত্যা করেছিল। তাদের ধারণা ছিল আইআরজিসির টপ লিডারশিপকে ধ্বংস করে দিলে পুরো সংগঠনটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং তারা ইরানের উপর মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করবে। কিন্তু এরপর আইআরজিসির কমান্ড যার হাতে যায় তার নাম হলো জেনারেল আহমেদ ওয়াহেদি। এই ওয়াহেদি কে জানেন? তিনি ছিলেন আইআরজিসির কুডস ফোর্স বা আন্তর্জাতিক অপারেশন উইংয়ের একজন দুর্ধর্ষ কমান্ডার। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল ওয়াহেদিকেও তারা একই পরিণতিতে ফেলবে। তারা মাসের পর মাস তাকে খুঁজছিল, কিন্তু ওয়াহেদি আক্ষরিক অর্থেই মাটির নিচে বা আড়ালে থেকে এমনভাবে যুদ্ধ পরিচালনা করেছেন যে ইউএই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব এবং খোদ ইসরায়েলের বুকে আইআরজিসির মিসাইল এবং ড্রোন ব্যাপকভাবে আঘাত এনেছে। আর আজ ৩রা জুলাই সেই জেনারেল আহমেদ ওয়াহেদি হঠাৎ করেই প্রকাশ্য দিবালোকে লাখ লাখ মানুষের সামনে গ্র্যান্ড মুসল্লায় আয়াতুল্লাহ খামিনির কফিনের ঠিক পাশেই বসে আছেন। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য ঠিক কতটা বড় একটা সাইকোলজিক্যাল চাপ? ইসরায়েলি মিডিয়া এই ছবি দেখার পর রীতিমতো আতঙ্কে হেডলাইন করেছে যে লুকিয়ে থাকা কমান্ডার সামনে এসেছে। কিন্তু ওয়াহিদি তো লুকিয়ে ছিলেন না, তিনি তো আড়ালে বসে পুরো যুদ্ধটাই পরিচালনা করেছেন। তার এই প্রকাশ্যে আসাটা শুধু একটা ছবি নয়, এটা একটা জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। তিনি আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিলেন, তোমরা আমাদের দুজন কমান্ডারকে মারার পর ভেবেছিলে আমরা শেষ হয়ে যাব, কিন্তু আমি আজ তোমাদের চোখের সামনে বসে আছি এবং আমাদের কমান্ড স্ট্রাকচার আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। দর্শক, ওয়াল স্ট্রিট জার্নাল তো আরো ভয়ঙ্কর দাবি করেছে। তারা বলছে যে এই আহমেদ ওয়াহেদি নাকি এতটাই পাওয়ারফুল যে তিনি কাতারের আলোচনায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের সিদ্ধান্তকেও কয়েকবার পাল্টে দিয়েছেন। এমনকি নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামিনির নিয়োগের পিছনেও নাকি তার শিলমোহর আছে। এর মানে হলো পশ্চিমা বিশ্ব যেটাকে শুধু একটা সামরিক বাহিনী বলে প্রচার করে, সেই আইআরজিসি আসলে ইরানের পুরো রাষ্ট্রযন্ত্র এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সবচেয়ে বড় নির্ণায়ক। আমেরিকা যখন কাতারে বসে কাগজে কলমে চুক্তি করার চেষ্টা করছে, তখন ওয়াহেদি এবং তার স্পেশাল ফোর্স মাটিতে এবং সমুদ্রে এমন একটা প্রতিরোধ তৈরি করে রেখেছে যে পশ্চিমা বিশ্ব চাইলেও এখন আর ইরানের সাথে ফিজিক্যাল যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছে না। এবং আমেরিকা এবং ইউরোপ সবসময় তাদের মিডিয়া দিয়ে দুনিয়াকে বোঝানোর চেষ্টা করেছে যে তারা যা চাইবে তাই হবে। কিন্তু আজ হরমুজ প্রণালীতে স্পেশাল ফোর্স মোতায়েন এবং জেনারেল ওয়াহেদির এই প্রকাশ্যে আসা প্রমাণ করে দিল যে গ্লোবাল সাউথ এখন আর পশ্চিমাদের হুমকিতে ভয় পায় না। তারা এখন পশ্চিমাদের ভাষাতেই, পশ্চিমাদের চোখের দিকে তাকিয়েই কথা বলতে শিখে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের এই স্পেশাল ফোর্স মোতায়েন কি আসলেই কোনো আসন্ন আমেরিকান বা ইসরায়েলি সাবোতেজ ঠেকানোর জন্য, নাকি এটা শুধু হরমুজ প্রণালীতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার একটা মনস্তাত্ত্বিক গেম? আর জেনারেল ওয়াহেদি যেভাবে প্রকাশ্যে এলেন, এটা কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য শতাব্দীর সবচেয়ে বড় ব্যর্থতা নয়? লজিক্যালি একটু চিন্তা করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আপনাদের সবাইকে জুমা মুবারক। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকের আলোচনা।
আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি আলোচনা চলছিল তার আড়ালে আসলে কি হত্যার কোনো পরিকল্পনা ছিল কিনা, এই প্রশ্ন তুলছি। এ কারণে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট বেরিয়েছে, ইরানের শান্তি আলোচক বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি এবং স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কয়েক দফায় ইসরায়েল। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে আমেরিকার কর্মকর্তারা ইরানকে সতর্ক করেছিল বা আরো কোনো দেশের মাধ্যমে ইরানকে এই বার্তা দিয়েছিল যে ইসরায়েল ইরানের প্রধান দুই আলোচক বাকের কালিবাফ এবং আব্বাস আরাকচিকে হত্যা করতে পারে। এই প্রেক্ষাপটে যেদিন ইসলামাবাদে শান্তি আলোচনায় গিয়েছিলেন ইরানি প্রতিনিধি দল, তখন কিন্তু পাকিস্তান তার যুদ্ধ বিমান দিয়ে ইরান সীমান্ত থেকে ইসলামাবাদ পর্যন্ত স্কোয়াড দিয়ে আনে। আবার পাকিস্তান থেকে তেহরানে ফিরে যাওয়ার সময়ও স্কোয়াড দিয়ে ইরানি প্রতিনিধি দলের বিমানকে সীমান্ত পার করে দেওয়া হয়। এখানে কি শেষ কথা? তারপরেও কিন্তু আরো অনেক ঘটনা আছে। ইরানের আকাশ সীমায় প্রবেশের পর ইরানের বিমান কি নিরাপদ ছিল? তারপরে কি হয়েছিল? এমনকি সুইজারল্যান্ডের ব্যাপারে ব্রাজিলের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক পেপে এসকোবার তিনি কিন্তু দাবি করেছিলেন যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তো এইরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে ইসরায়েলের ব্যাপারে রিপোর্ট বের হচ্ছে। এই খবরগুলো যদি সত্যি হয় তাহলে বলতে হবে আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইসরায়েল তাহলে শান্তি আলোচনা বানচাল করার চেষ্টা করেছে। এই জায়গায় প্রশ্ন আসে, তাহলে যুদ্ধক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল মিত্র হলেও আলোচনার টেবিলে কি তারা ভিন্ন মত পোষণ করে? সুপ্রিয় দর্শক, এই বিষয়টা নিয়েই এখনকার ভিডিওতে প্রধানত আমি কথা বলবো। আর এর সাথে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং বিদায় অনুষ্ঠানের কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই বিষয়টা নিয়েও আমি কিছু কথা বলবো। তো দর্শক, আমি আশা করছি যে আপনারা আজকের এই আলোচনায় শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেই সম্পর্কে আমি কিছু কথা বলি, তারপরে মূল আলোচনায় যাব। গত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ইরানের শহীদ সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানানো। গত রাতে অর্থাৎ 2রা জুলাই বৃহস্পতিবার রাতে আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কফিন এবং তার সাথে যারা শহীদ হয়েছিলেন, যে সমস্ত নারী পুরুষ শিশু, তাদের কফিন আনা হয় এবং এই কফিন রাখা হয়েছে তেহরানের যে প্রধান জুমা বা ঈদের জামাত হয়, গ্র্যান্ড মুসাল্লা বলে, সেখানে। গত রাতেই লোকজন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো শুরু করেছেন এবং এরই মধ্যে আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধি দল পৌঁছেছে এবং তারা সর্বোচ্চ নেতার প্রতি, তার পরিবার পরিজন বা তার সাথে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছেন। আজকে শুক্রবার সেখানে জুমা নামাজ হবে এবং ব্যাপক সমাগম হবে। জুমা নামাজের যেহেতু প্রধান জামাত এই গ্র্যান্ড মুসাল্লাতে হয়, সেক্ষেত্রে অনেক লোকের সমাবেশ, অনেক লোকের উপস্থিতি ঘটবে। তারা সবাই সম্মান শ্রদ্ধা জানাবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এরই মধ্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে সর্বস্তরের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ বয়স শ্রেণী পেশা সমস্ত সবকিছুর ঊর্ধ্বে উঠে সব ধরনের মানুষকে এই সম্মান শ্রদ্ধা এবং বিদায় জানানোর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি
বা যারা আগ্রাসী শক্তি বা যারা আমাদের প্রাণপ্রিয় সর্বোচ্চ নেতাকে হত্যা করেছেন, মাসুদ পেজেশকিয়ান বলেছেন এভাবে, তাদের প্রতি কঠোর বার্তা দেওয়া হবে যে এত কিছুর পরে তাদের আগ্রাসনের মুখে, তাদের হামলার মুখে, তাদের হত্যাকাণ্ডের মুখে আমরা ইরানি জাতি এক এবং অভিন্ন এবং ঐক্যবদ্ধ। এই ঐক্য শত্রুদের সামনে তুলে ধরার জন্য দেশের সর্বস্তরের মানুষকে এই জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠানে আসার, অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়া থেকে শুরু করে 30টি দেশের প্রতিনিধি দল এখন পর্যন্ত তেহরান পৌঁছেছেন। ইরান সরকার আশা করছে যে প্রায় 100টি দেশের প্রতিনিধি দল যাবে এই জানাজা বা বিদায় অনুষ্ঠানে অংশ নিতে। আমাদের বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল যাচ্ছে, স্পিকার, জাতীয় সংসদের স্পিকার যাচ্ছেন, তারপরে বিরোধী দল অর্থাৎ জামাতের নেতারা যাচ্ছেন, এনসিপির নেতারা যাচ্ছেন শুনলাম, আরো বিভিন্ন পর্যায়ের লোকজন যাচ্ছেন। সারা বিশ্ব থেকে এইভাবে মানুষ হবে। ইরান সরকার ধারণা করছে এবং সেইভাবে প্রস্তুতি নিয়েছে, তেহরানে অন্তত 2 কোটি লোকের উপস্থিতি ঘটবে এই জানাজা এবং শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে। তাতে বিশাল বিরাট ভিড় হবে এবং সেইভাবেই ইরান সরকার সমস্ত ট্রাফিক কন্ট্রোল করার ব্যবস্থা করেছে। এমনকি 7 তারিখে সম্ভবত তেহরানে বিমানের ফ্লাইট মনে হয় নিষিদ্ধ করা হয়েছে, মানে আকাশসীমা বন্ধ রাখা হবে। তার আগেই সমস্ত প্রতিনিধি দল সবাই পৌঁছে যাবে। তো যাই হোক, সর্বোচ্চ নেতার প্রতি আসলে সারা বিশ্বের মানুষের যে ভালোবাসা ছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা সম্মানের অংশ হিসেবেই বিপুল সংখ্যক মানুষ সারা বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জনপদ থেকে ছুটে আসবেন শেষ বিদায় অনুষ্ঠানে, জানাজা অনুষ্ঠানে, অনেকেই দাফন অনুষ্ঠানেও অংশ নেবেন। সর্বোচ্চ নেতার জানাজা হবে রাজধানী তেহরানে, কোমে, তারপরে ইরাকের বাগদাদে, কারবালায় এবং নাজাফে, তারপরে সর্বশেষ অর্থাৎ তোনার শেষ যাত্রা হবে মাসাদে। এই মাসাদ শহরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাসাদ শহরে যে ইমাম রেজার মাজার রয়েছে, সেই মাজারে ইমাম রেজার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, দাফন করা হবে। তিনি চিরনিদ্রায় শায়িত থাকবেন, শুয়ে থাকবেন সেখানে। এই মাসাদের যে ইমাম রেজার মাজার, আমি সেখানে গিয়েছি, বিরাট বিশাল কমপ্লেক্স, এট এ টাইম 1 লাখের বেশি মানুষ নামাজ পড়তে পারে। বিরাট ব্যাপার, এটা আসলে না দেখলে কল্পনা করা যাবে না। যেমন দর্শনীয় স্থান, তেমনি ইমাম রেজার মাজারে মানুষের প্রচন্ড ভিড় থাকে প্রতিদিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে শিয়া মাযহাবের লোকজন আসে। এছাড়া প্রচুর পরিমাণে পর্যটক আসে ইরানে, তারাও ইমাম রেজার মাজার মাসাদে যান, দেখতে যান। বিরাট ব্যাপার। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি শেষ বিদায় এবং জানাজা অনুষ্ঠানের আলোচনা এখানে শেষ করে আমি এবার মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনাটা হচ্ছে এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ, তাদের 2 জনকে ইসরায়েল দফায় দফায় হত্যার প্রচেষ্টা চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে, সামাজিক যোগাযোগের মাধ্যমেও এর আগে খবর ছড়িয়েছে। আজকে আমি যে কারণে এই আলোচনা আনলাম, আমি আসলে অপেক্ষা করছিলাম আরো কংক্রিট তথ্য পাওয়ার জন্য। সেই তথ্য এসেছে নিউ ইয়র্ক টাইমসে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস আপনারা সবাই হয়তো জানেন যে খুবই প্রভাবশালী পত্রিকা এবং আমেরিকা বা পাশ্চাত্য জগতে এর একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকা খবর দিচ্ছে এখন যে যখন শান্তি আলোচনা চলছিল ইসলামাবাদে, বা শান্তি আলোচনা চলবে, তখন ইসরায়েল বাকের কালিবফ এবং আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল। এই বিষয়টা মার্কিন কর্মকর্তারা জানতে পারার পরে তারা সরাসরি ইরানকে নয়, বাট পাকিস্তান এবং কাতার বা আরো কোনো দেশের মাধ্যমে ইরানকে বিষয়টা জানানোর ব্যবস্থা করে, যাতে ইরান সতর্কতামূলক ব্যবস্থা নেয়। এই জায়গায় প্রশ্ন আসছে যে আমেরিকা ইরানকে সতর্ক হতে বলল, কিন্তু ইসরায়েল তো তার মিত্র, আমেরিকার মিত্র। ইসরায়েলকে আমেরিকা কি বলেছিল? নিউ ইয়র্ক টাইমস বলছে যে আমেরিকা ইসরায়েলকে বলেছিল যে এই কাজ করো না, তোমরা খবরদার এই কাজ করো না। যদি তাদেরকে হত্যা করা হয় তাহলে আলোচনার মতো কোনো লোক আর থাকবে না এবং আলোচনা আর হবে না। তাহলে কি হতো? তাহলে প্রচন্ড রকমের যুদ্ধ হতো
এতে কোনো সন্দেহ নেই। আমি একটু পরে সে কথা বলছি। আমরা সবাই জানি যে এপ্রিলের 7 তারিখে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। এপ্রিলের 11 তারিখে রাজধানী ইসলামাবাদে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে 47 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একেবারে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন প্রধান আলোচক হিসেবে স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ, সাথে তো অবশ্যই ছিলেন আব্বাস আরাকচি। এছাড়া আরো অনেক লোকজন ছিলেন। মোট 47 জনের একটি প্রতিনিধি দল ইসলামাবাদে আসে ইরান থেকে আলোচনার জন্য। এর ভিতরে ইরানের নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন। এবং ওই আলোচনায় ইরান এসেছিল আসলে খুবই আন্তরিকভাবে, যে এই আলোচনার ভেতর দিয়ে একটা বড় শান্তি চুক্তি অর্জন করা যায় কিনা সেই চেষ্টা। কিন্তু ইসরায়েল সেখানে বাদ সাধে কেন? ইসরায়েল বাদ সাধে এই কারণে যে আসলে শান্তি আলোচনা যদি হয়, যুদ্ধবিরতি যদি চূড়ান্ত হয়, তাহলে ইসরায়েল যা যা চাইছে সেগুলো আর হবে না। প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি চাইছে? ইসরায়েল চেয়েছে যে তারা ইরানের সরকার একদম পরিবর্তন করে ফেলবে। ইরানের পরমাণু কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অবশ্যই ধ্বংস করতে হবে, এবং আঞ্চলিক যে প্রক্সি ফোর্স বলে যেটা পরিচিত, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন এবং গাজার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, এই সংগঠনগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই লক্ষ্যগুলো অর্জন না করা পর্যন্ত ইরানের সাথে কোনো আলোচনা নেই। এবং ফ্যাক্ট হচ্ছে এই লক্ষ্যগুলো অর্জন হলে ইরানের সাথে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। সেই জন্য ইসরায়েল চেয়েছিল যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে, মানে নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী বা প্রেক্ষাপট যা বলে সেই অনুযায়ী, এই হত্যাকাণ্ড ঘটিয়ে আলোচনা একেবারে বানচাল করে দেয়া, যাতে আর কোনো আলোচনা না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুই পক্ষের লক্ষ্যই মূলত এক। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এরা দুই পক্ষ নানান সময়ে নানান রকমের প্যাচ লাগায়, কোনটা ইসরায়েল কোনটা আমেরিকা বোঝা মুশকিল হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় যে এইটা ইসরায়েল এইটা আমেরিকা, তাদের দুজনের সম্পর্ক নেই, এমন একটা ভাব। যেমন এখন ইসরায়েলের নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক তর্ক বিতর্ক হচ্ছে, গালিগালাজ করছে। আবার তাদের সাথে তাদের সম্পর্ক ঠিকই আছে। যেমন এই যে বাহরাইন থেকে ৫ম নৌবহরের ঘাঁটির একটা বিরাট অংশ ইসরায়েলে সরিয়ে নেবে, তার মানে কি? যত যাই কিছু হোক, ইসরায়েল তো তার সেই বিশ্বস্ত মিত্র। যাই হোক, আব্বাস আরাকচি এবং বাকের কালিবফ তাদেরকে যদি হত্যা করা হতো তাহলে কি হতো? তাহলে একটা কথা একেবারে নিশ্চিত, ইরান ভয়াবহ জবাব দিত, ভয়াবহ প্রতিশোধ নিত। কারণ হচ্ছে কি, একেবারে সর্বশেষ বাতিঘর বলা যায়। তো তাদেরকে হত্যা করে ফেললো। আব্বাস আরাকচি আর বাকের কালিবফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে এই দুইজন ব্যক্তি আলোচনায় গিয়েছিলেন। যখন শান্তির দূত বা আলোচকদেরকে হত্যা করা হয়, তখন সেখানে কিন্তু যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে, এবং তখন ইরানের সামনে একদম পরিষ্কার হয়ে যেত যে আসলে এরা যুদ্ধ চাই, এরা শান্তি চায় না, এবং শান্তির কথা বলেও ডেকে নিয়ে গিয়ে আমাদের নেতাদেরকে, আমাদের কর্মকর্তাদেরকে, মন্ত্রীদেরকে হত্যা করছে। তখন ইরানের সামনে ভয়াবহ আক্রমণ, ভয়াবহ যুদ্ধ ছাড়ার কোনো পথ থাকতো না। তাহলে কি হতো? তাহলে হয়তো এমন হতে পারতো, যুদ্ধের যতটা যে ধরন আমরা দেখেছি, হয়তো সেই ধরনের কিছু পরিবর্তন আসতো। এই কথার ভেতর দিয়ে আমি এটা বলতে চেয়েছি যে ইরান কিন্তু আসলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল আমেরিকার অবস্থানে, কিন্তু হত্যাকাণ্ডের দিকে যায়নি। হয়তোবা আব্বাস আরাকচি এবং কালিবফকে হত্যা করলে পরিস্থিতি হয়তো তেমন নাও থাকতে পারতো, আরো বেশি ধ্বংসাত্মক এবং আরো বেশি প্রতিশোধমূলক হতে পারতো হামলাগুলো ইরানের। কোথায় ইসরায়েল এই দুইজনকে হত্যা করতে চেয়েছিল? আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা বেশ কয়েক জায়গাকে ঘিরে আছে। নিউ ইয়র্ক টাইমস একদম সব পরিষ্কার করে বলেনি, কিন্তু ইঙ্গিত যা পাওয়া যাচ্ছে তাতে একটা টার্গেট ছিল ইসলামাবাদে, একটা টার্গেট ছিল ইরান থেকে পাকিস্তানে যাওয়ার সময়, অথবা পাকিস্তান থেকে ইরানে যাওয়ার সময় এই বিমানের ভেতরে বিমান ধ্বংস করে দেয়া। আবার কোনো কোনো সূত্র থেকে বা কোনো কোনো সামাজিক মাধ্যমে তো বলা হচ্ছে যে সুইজারল্যান্ডেও
এরকম একটা বড় হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল ইসরায়েল। তো পাকিস্তানের যে বিষয়টা, সেই ব্যাপারে আমেরিকা নাকি পাকিস্তানি কর্মকর্তাদেরকে জানিয়েছিল এবং তারপর পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটা হচ্ছে, ইরান থেকে যখন বিমান উড্ডয়ন করে পাকিস্তানের দিকে যায়, তখন পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান পাঠিয়ে একেবারে ইরান সীমান্ত থেকে তাদের বিমান এসকর্ট করে ইসলামাবাদ পর্যন্ত আনা হয়। শুধু তাই না, ইসলামাবাদে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। এই আলোচনার আগে পরে কয়েকদিন যাবৎ ইসলামাবাদের ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপরে বাস চলাচল থেকে জনগণের লোক চলাচল, অনেক কিছু, সমস্ত সবকিছু নিয়ন্ত্রিত ছিল, একেবারে কন্ট্রোলড। সবাই সব জায়গায় যেতে পারছিল না, অনেক রুটে বাস চলাচল বন্ধ ছিল, অনেক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। সম্ভবত বিমানের ফ্লাইটও মনে হয় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। তার মানে ইসলামাবাদের আকাশ সীমা বিশেষ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। আলোচনা হলো, আলোচনায় তো আমরা জেনেছিলাম যে জেডি ভ্যান্সকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। প্রায় 21-22 ঘন্টা আলাপ আলোচনার পরে নেতানিয়াহু ফোন করার পর সেই আলোচনা ভেঙে যায়। তারপরে পাকিস্তান থেকে ইরানি প্রতিনিধি দল যখন ফেরার উদ্যোগ নেয়, তখন ইরানের পক্ষ থেকেই পাকিস্তানের কাছে আশঙ্কা ব্যক্ত করা হয় যে ইসরায়েল বিমানে হামলা চালাতে পারে। তখন পাকিস্তানের যুদ্ধ বিমান আবারও ইরানের প্রতিনিধি দলকে বহনকারী বিমানকে এসকর্ট দিয়ে পাকিস্তানের যুদ্ধ বিমান ইরানের সীমান্তে পৌঁছে দেয়। ইরানের সীমান্তে পৌঁছে দেওয়ার পর ইরানের গোয়েন্দা কর্মকর্তারা তথ্য পায় যে ইসরায়েল আবার ইরানের এই বিমানে হামলা চালানোর চেষ্টা করছে। তখন খুব দ্রুতই মাসাদের বিমানবন্দরে সেই বিমান অবতরণ করানো হয়। মাসাদ হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের কাছে, অর্থাৎ যে সীমান্ত, পাকিস্তানের সীমান্ত থেকে সবচেয়ে নিকটবর্তী কাছের বিমানবন্দর ছিল মাসাদ বিমানবন্দর। সেই মাসাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বাকের কলিবাব এবং আব্বাস আরাকচিকে বহনকারী বিমান। তারপরে মাসাদ থেকে বাই রোড অর্থাৎ গাড়িতে করে 8 ঘন্টার জার্নি শেষ করে তারা তেহরানে পৌঁছান। সেই সময় কি ঘটেছিল? ইরাক থেকে 2টো যুদ্ধ বিমান ইরানের আকাশে প্রবেশ করে। নিউ ইয়র্ক টাইমসে এই কথা বলা হচ্ছে। এবং সেই যুদ্ধ বিমান মূলত হামলা চালাতে চেয়েছিল এই বাকের কলিবাব এবং আব্বাস আরাকচিকে বহনকারী বিমানে। জরুরি ভিত্তিতে তখন এই বিমানকে অবতরণ করানো হয় মাসাদ বিমানবন্দরে, আর ইসরায়েলি বিমানকে তখন মোকাবেলা করা হয়, অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা নিলে তারা পালিয়ে যায়। প্রশ্ন হচ্ছে, ইরাক থেকে এই বিমান কিভাবে উঠলো? ওই যে 2টো বিমান ঘাঁটি করেছিল গোপনে মরুভূমিতে। ইরাকের মরুভূমির ভেতরে ইসরায়েল 2টো বিমান ঘাঁটি করেছিল, সেই ঘাঁটি থেকে এই সমস্ত বিমান উড্ডয়ন করা হয়েছিল এবং ইরাক সরকার তা জানতো না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে ইরাকের বিরাট অংশ কন্ট্রোল করে আমেরিকা, সেখানে ইরাক সরকারের অ্যাক্সেসই নেই। এই হচ্ছে একটা স্বাধীন দেশের পরিস্থিতি। এখানেই কিন্তু শেষ কথা নয়। সুইজারল্যান্ডের জেনেভাতেও পাকিস্তানি সেনাপ্রধান ফির বাশার আসিফ মুনিরকে ডাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েলি এজেন্টরা, এবং সেখানে বাকের কলিবাব আব্বাস আরাকচি তাদেরকেও হত্যা করতে পারে এমন খবর কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে। তো সবকিছু মিলে দেখা যায় ইসরায়েল আসলে আলোচনা তো চাই না, আমেরিকা এবং ইরানের সাথে এই শান্তি চুক্তি হোক সেটা চায় না, নেতানিয়াহু চাইছে না। আমেরিকা চাইছে মূলত ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার, রিপাবলিকান দলের রাজনৈতিক অবস্থান ঠিক রাখার জন্য। আর ইসরায়েল এই মুহূর্তে যত বেশি ইরানিদের ক্ষয়ক্ষতি করে দিতে পারে তত নেতানিয়াহুর জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বা নতুন করে নির্বাচিত হওয়া সহজ। যার কারণে তার পক্ষে কখনোই ইরানের সাথে শান্তি চুক্তি করা বা ইরানের সাথে যুদ্ধ বন্ধ করা এগুলো কোনো কিছু ভাবতে চায় না। তবে এটা ঠিক যে এই ধরনের নতুন হত্যাকাণ্ড ঘটলে ইরান অবশ্যই তার জবাব দেবে, এবং ইরান খুব সম্প্রতি তো বলেছে যে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিকে হত্যা করা হয়েছে তাদের প্রাণের বিনিময়ে যে প্রতিশোধ হয় সেই প্রতিশোধ নেওয়া হবে, এটা ইরান কখনো ভুলে যাবে না।
আমরা দেখি এবং আমরা অপেক্ষা করি আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। তবে কথা ঠিক যে মধ্যপ্রাচ্যে